বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি সামনে থাকেননি কখনো, কিন্তু ছিলেন সবার পেছনে। জয় বাংলা! কোনো মন্ত্রিসভায় ছিলেন না, কোনো দলের সভাপতি কিংবা এমপি হননি কখনো। তবুও তিনিই ছিলেন রাজনৈতিক চালচিত্রের সবচেয়ে বড় কুশীলব। তার নাম সিরাজুল আলম খান। সমর্থকেরা যাকে ডাকতেন দাদা, আর রাজনৈতিক বিশ্লেষকেরা যাকে বলতেন রহস্য পুরুষ। আজ আমরা জানব তার গল্প, জানব সেই মানুষটির কথা যার চিন্তা ও তাত্ত্বিক নেতৃত্ব ছাড়া হয়তো বাংলাদেশের জন্মই হতো না। ১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে জন্ম সিরাজুল আলম খানের। ৬ ভাই ৩ বোনের মধ্যে দ্বিতীয়। পড়াশোনা শুরু করেন স্থানীয় মাদ্রাসায়, পরে ম্যাট্রিক পাশ করেন ১৯৫৬ সালে। ঢাকা কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষার জন্য আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগে। এই সময় ছাত্র রাজনীতির জগতে পা রাখেন, ছাত্রলীগের নেতাদের সংস্পর্শে আসেন এবং পরে হন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তখনকার তরুণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা ঘোষণার পর সিরাজুল আলম খান হয়ে ওঠেন আন্দোলনের সংগঠক ও কৌশল নির্ধারক। তার চিন্তাধারায় প্রভাব ছিল ফিদেল কাস্ত্রোর কিউবার মুক্তিযুদ্ধ, আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রাম, ফিলিস্তিন আর ভিয়েতনামের প্রতিরোধ আন্দোলনের। এই সময় তিনি গঠন করেন এক গোপন সংগঠন নিউক্লিয়াসের মাধ্যমে শুরু হয় স্বাধীনতার বাস্তব পরিকল্পনা। সিরাজুল আলম খানের নেতৃত্বে গড়ে ওঠে বিএলএফ, জয় বাংলা বাহিনী এবং তৈরি হয় স্বাধীনতার নীল নকশা। গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, ৭০ সালে জেল থেকে বেরিয়ে শেখ মুজিব জাতীয় নেতা হন, তবে সাংগঠনিক বিস্তৃতির মূল নায়ক ছিলেন সিরাজুল আলম খান। স্বাধীনতার পর ছাত্রলীগে বিভাজন শুরু হয়। সিরাজুল আলম খানের অনুসারীরা সরকারের নানা সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। শেষমেশ ৩১ অক্টোবর ১৯৭২ সালে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, যা বাংলাদেশের প্রথম সংগঠিত বিরোধী রাজনৈতিক দল। তাদের মতাদর্শ ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র এবং রাষ্ট্রের সেনাবাহিনীকেও নিয়ন্ত্রণে আনার ভাবনা। সিরাজুল আলম খান ও তার অনুসারীরা বিপ্লবী সৈনিক সংস্থা গড়ে তুলেছিলেন সেনাবাহিনীর মধ্যেও এক গোপন চিন্তাধারা ছড়িয়ে দিতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় সিরাজুল আলম খান ভারতে ছিলেন, তবে রাজনৈতিক অস্থিরতা ও জাসদের তৎপরতায় তিনি ছিলেন সন্দেহের কেন্দ্রে। ৭ নভেম্বর জিয়ার ক্ষমতা গ্রহণ, ৭৬ সালে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড, আর তার কিছুদিন পরই ২৬ নভেম্বর ১৯৭৬ সালে গ্রেফতার হন সিরাজুল আলম খান। ৫ বছর জেল খেটে ১৯৮১ সালের ১ মে মুক্তি পান এবং চলে যান লন্ডনে। সেখান থেকে সম্ভবত তার রাজনৈতিক জীবনের আনুষ্ঠানিক ইতি ঘটে। তার দীর্ঘকালের সহকর্মী আ.স.ম. আব্দুর রব বলছেন, সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা তা বলা মুশকিল। তবে ইতিহাস বলছে তিনি সবসময় থেকে গেছেন ছায়ার মতো, নেতৃত্ব দেন নেপথ্যে থেকে। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ, পরে তার সমালোচক। তার হাত ধরে শুরু হয় স্বাধীনতার পরিকল্পনা, তার হাত ধরেই জন্ম নেয় প্রথম বিরোধী শক্তি। রাজনীতিতে থেকে গেলেন তাত্ত্বিক নেতা হিসেবে, যা বাংলাদেশে এক বিরল বৈশিষ্ট্য। সিরাজুল আলম খান ছিলেন সেই মানুষ যিনি নেতৃত্বে ছিলেন না, কিন্তু নেতৃত্ব করতেন। কোনো দল না করেও যিনি দল সৃষ্টি করেছেন, তাত্ত্বিক হলেও বাস্তবের কুশলী ছিলেন। তার গল্প শুধু একটি ব্যক্তির নয়, বাংলাদেশের ইতিহাসের জটিল, রক্তাক্ত এবং অন্তরালে লেখা এক অধ্যায়ের নাম। আপনি কি মনে করেন সিরাজুল আলম খান সত্যিই বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেপথ্য চরিত্র? আপনার মতামত জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা, এমন আরও তথ্যভিত্তিক ও গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য।